সমুদ্রের মাঝে একটি ভাঙা প্লেন জলে আটকা পড়েছিল। তার চারপাশে অনেক বিপজ্জনক হাঙর ঘুরছিল। তখনই একটি হাঙর দ্রুত গতিতে এক মহিলার দিকে এগিয়ে যায় এবং পরবর্তী মুহূর্তেই তাকে জলের নিচে টেনে নিয়ে যায়। অন্যদিকে একটি ছোট বাচ্চা একা লাইফ রাফটে আটকা পড়েছিল। তখন নিচ থেকে একটি হাঙর তার রাফটে জোরে আঘাত করে। বাচ্চাটি তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং রাফটের কিনারায় ঝুলে পড়ে। আসলে এই প্লেনটি সমুদ্রের মাঝে কিভাবে পড়ল এবং এত লোক এই হাঙরগুলোর মধ্যে কিভাবে আটকা পড়ল তা আমরা সামনে এই ভিডিওতে দেখব। তাই চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এই গল্পের শুরু বেন নামের একজন ফার্স্ট অফিসারকে দিয়ে। সে এয়ারপোর্টে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছিল। তার স্ত্রী তাকে বাড়ি ফিরে আসতে বলে, কারণ দুজনেই তাদের ছেলের অসুস্থতার কারণে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল। সে বেনকে বলে যে প্রতিটি সমস্যা থেকে পালানো বন্ধ করো এবং তোমার পরিবারের কাছে ফিরে এসো। সেই এয়ারপোর্টে ড্যান নামের একজন প্যাসেঞ্জারও উপস্থিত ছিল। তার চার্জিং কেবলে ত্রুটি ছিল এবং তা থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছিল। তা সত্ত্বেও সে পাওয়ার ব্যাংক এবং কেবলটি তার লাল ব্যাগে রেখে দেয়। নিয়ম অনুযায়ী পাওয়ার ব্যাংক চেক ইন ব্যাগেজে নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল, কিন্তু ড্যান এই বিষয়টি উপেক্ষা করে। এগিয়ে যাওয়ার সময় বেনের সাথে কোরা নামের এক ছোট মেয়ের দেখা হয়, যার ফ্লাইটে বসতে খুব ভয় করত। সে বেনকে জিজ্ঞাসা করে যে আপনি কি এই প্লেনের ক্যাপ্টেন? বেন হেসে উত্তর দেয় যে না, আমি ফার্স্ট অফিসার। এই কথা শুনে কোরা মজা করে বলে যে আপনার এত বয়স হয়েছে, তবুও আপনি এখনও ক্যাপ্টেন হননি। বেন হেসে বলে যে জীবনে সবার চলার পথ সহজ হয় না। কোরা তার বাবা, সৎ মা এবং ছোট সৎ ভাই ফিনের সাথে সফর করছিল। কোরার মা বাচ্চাদের নিরাপত্তার জন্য ফিনের কাপড়ে একটি জিপিএস ট্র্যাকার লুকিয়ে রেখেছিল, যার লোকেশন কোরা তার ফোন থেকে দেখতে পারত। এই সময় এয়ারপোর্ট স্টাফের অবহেলায় ড্যানের লাল ব্যাগটি সঠিক পরীক্ষা ছাড়াই কার্গোতে লোড করে দেওয়া হয়। কারো ধারণা ছিল না যে এই ছোট ভুলটি পরে পুরো প্লেনের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। এই ফ্লাইটটি লস অ্যাঞ্জেলেস থেকে সাংহাই যাচ্ছিল। প্লেনে কিছু স্পোর্টস প্লেয়ারও সফর করছিল। তখন একজন আমেরিকান খেলোয়াড় চীনা টিমকে নিয়ে মজা করতে শুরু করে। তার টিমের ক্যাপ্টেনও তার সাথে সমর্থন করে, যার ফলে দুটি টিমের মধ্যে বিতর্ক শুরু হয়। কিন্তু তাদের কোচ সাথে সাথেই মাঝখানে এসে ক্ষমা চেয়ে নেয় এবং বিষয়টি সেখানেই শান্ত হয়। এই ফ্লাইটের ক্যাপ্টেনের নাম ছিল রিচার্ড। কিছুক্ষণ পর প্লেনটি আকাশে উড়ে। অন্যদিকে স্পোর্টস টিমের খেলোয়াড় লিলি তার ক্যাপ্টেন স্যামকে জিজ্ঞাসা করে যে সে তার চিঠি পড়তে এত ভয় পাচ্ছে কেন। স্যাম বলে যে সে ভয় পাচ্ছে না, সে এটা চীনে ফিরে যাওয়ার পর পড়বে। এরপর সে ওয়াশরুমের দিকে চলে যায়। আসলে সে লিলির চিঠি তার ফোন কাভারের ভেতরে লুকিয়ে রেখেছিল। ওদিকে কোরার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে যে অন্তত তোমার ছোট ভাই ফিনের সাথে একটু ভালো ব্যবহার করো। কিন্তু কুরা তার কথায় মনোযোগ দেয় না, কারণ সে তার সৎ মাকে একদম পছন্দ করত না। কিছুক্ষণ পর কুরার বাবা ওয়াশরুমে চলে যায় এবং তার সৎ মাও তার পেছনে চলে যায়। এই সময় কার্গোতে রাখা ড্যানের খারাপ পাওয়ার ব্যাংক স্ফুলিঙ্গ ছাড়তে থাকে। দেখতে দেখতে তার লাল ব্যাগে আগুন লেগে যায়। কিন্তু প্লেনে উপস্থিত কোনো যাত্রী এখনও এই বিপদের ধারণা পায়নি। ফিন যখন তার বাবা মাকে দেখতে পায় না, তখন সে কুরাকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় গেছে। কুরা মজা করে বলে যে ওয়াশরুমের কাছে একটি সেতু আছে এবং তারা দুজন সেখানেই গেছে। ফিন তাদের খুঁজতে খুঁজতে এগিয়ে যায়, কিন্তু ভুলবশত প্লেনের অন্য অংশে পৌঁছে যায়। সেখানে একজন মানুষ ভিডিও গেম খেলছিল। ফিন তার পাশে বসে পড়ে এবং তার সাথে গেম খেলতে শুরু করে। তখন ককপিটে হঠাৎ একটি ওয়ার্নিং দেখা দেয়। আসলে কার্গো কম্পার্টমেন্টে আগুন লেগেছিল। বেন সাথে সাথেই ফায়ার সাপ্রেশন সিস্টেম চালু করে, কিন্তু সিস্টেম ঠিকমতো কাজ করে না। পরিস্থিতি খারাপ হতে দেখে বেন রেডিওতে সবচেয়ে কাছের এয়ারপোর্টের তথ্য জানতে চায়। তাদের জানানো হয় যে গুয়াম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সবচেয়ে কাছে, কিন্তু সেটিও প্রায় 400 মাইল দূরে ছিল। এই সময় কোর তার বাবাকে খুঁজতে খুঁজতে ওয়াশরুমের দিকে যায়। অন্যদিকে প্লেনের 2 ক্রু সদস্য ফায়ার এক্সটিংগুইশার নিয়ে কার্গোতে পৌঁছায় এবং আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আগুন লাগাতার ছড়িয়ে পড়ছিল। তখন জ্বলন্ত কন্টেইনারটির বাঁধন ছিঁড়ে যায় এবং সেটি দ্রুত সামনে সরে গিয়ে কিছু সিলিন্ডারের সাথে ধাক্কা খায়। পরবর্তী মুহূর্তেই জোরে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার ফেটে প্লেনের কাঠামোতে একটি বড় ছিদ্র হয়ে যায়, ফলে জিনিসপত্র বাতাসে উড়তে থাকে এবং অনেক যাত্রী গুরুতর আহত হয়। এই বিশৃঙ্খলায় লিলি কোরাকে ধরে নিরাপদে রাখার চেষ্টা করে। সকল যাত্রীর সামনে অক্সিজেন মাস্ক নিচে পড়ে যায়, কিন্তু কোরার বাবা এবং তার সৎ মা তখনও ওয়াশরুমের ভেতরে অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। উড়ন্ত জিনিসপত্র অনেক যাত্রীকে আহত করে। কোনো ক্রমে ক্যাপ্টেন রিচার্ড প্লেনকে নিচে এনে নিরাপদ উচ্চতায় পৌঁছান। এরপর তিনি ঘোষণা করেন যে এখন সবাই তাদের অক্সিজেন মাস্ক খুলে ফেলতে পারেন। এই সময় ড্যান তার আসন থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। ওদিকে স্যামও লিলির কাছে পৌঁছাতে চেয়েছিল, কিন্তু একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে থামিয়ে নিজের ছিটে বসিয়ে দেয়, কারণ এই অবস্থায় প্লেনের ভেতরে চলা অত্যন্ত বিপজ্জনক ছিল। ওয়াশরুমে পৌঁছে ড্যান আরামে সিগারেট খেতে শুরু করে। তার কোনো ধারণা ছিল না যে নিচে কার্গোতে লাগা আগুন এখন আরও দ্রুত ছড়াচ্ছে। তখন জ্বলন্ত কন্টেইনারটি পিছলে গিয়ে ইঞ্জিনের সাথে ধাক্কা খায় এবং জোরে বিস্ফোরণের সাথে ইঞ্জিন ফেটে যায়।
প্লেনের এক পাশে আবার বড় ছিদ্র হয়ে যায় এবং অনেক যাত্রী বাতাসের চাপে বাইরে চলে যায়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন প্লেনের ফ্লাইট কন্ট্রোলও কাজ করা বন্ধ করে দেয়। তখন তারা খোলা সমুদ্রের ওপর দিয়ে উড়ছিল এবং চারপাশে নামার মতো কোনো জায়গা ছিল না। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ইঞ্জিনেও আগুন ধরে যায়। এখন প্লেনের পাওয়ারের সাথে সাথে রেডিও কমিউনিকেশনও বন্ধ হয়ে গিয়েছিল। বেন সাথে সাথেই র্যাম এয়ার টারবাইন বাইরে বের করে। এর ফলে প্লেনের প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট আবার চালু হয় এবং তারা প্লেন সামলানোর একটি শেষ সুযোগ পেয়ে যায়। ওদিকে কুরা তার বাবা মায়ের কাছে যাওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে ধরে থামিয়ে দেয়। রিচার্ড এখন বুঝতে পেরেছিল যে প্লেনটি বাঁচানো সম্ভব নয়, তাই সে সিদ্ধান্ত নেয় যে তাদের সমুদ্রেই ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। সে বেনকে সাথে সাথেই ফুয়েল বের করে ফেলতে বলে এবং যাত্রীদের সংঘর্ষের জন্য প্রস্তুত থাকার সতর্কবার্তা দেয়। সবাই ভয়ে তাদের আসনে ঝুঁকে পড়ে। পুরো কেবিন চিৎকারে প্রতিধ্বনিত হচ্ছিল এবং প্লেন দ্রুত দ্রুত নিচে পড়তে থাকে। পরবর্তী মুহূর্তেই প্লেন জোরে আঘাত সহকারে সমুদ্রের পৃষ্ঠে সংঘর্ষ করে। জলের ওপর পিছলাতে পিছলাতে সে নিচের পাথুরে অংশে গিয়ে ধাক্কা খায়। সংঘর্ষ এত ভয়াবহ ছিল যে প্লেনের একটি ডানা ভেঙে আলাদা হয়ে যায় এবং পুরো বিমান উল্টে যায়। এরপর প্লেন অনেক অংশে ভেঙে যায়। চারদিকে জল ভরে উঠতে থাকে এবং অনেক যাত্রী সেই দুর্ঘটনায় প্রাণ হারায়। কিছুক্ষণ পর সমুদ্রে প্লেনের ধ্বংসাবশেষ এবং লাশ ভাসতে দেখা যায়। যারা বেঁচে গিয়েছিল তারা সাহায্যের জন্য চিৎকার করছিল। ককপিটে রিচার্ড অজ্ঞান অবস্থায় পড়েছিল এবং বাইরে থেকে জলের চাপ ক্রমাগত জানালার ওপর বাড়ছিল। অন্যদিকে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পেনি পুরো সময় কুরাকে ধরে রেখেছিল। পেনি কুরাকে সেখানেই থাকতে বলে এবং নিজে ককপিটের দিকে যায়। সেখানে বেন রিচার্ডকে তার আসন থেকে বাইরে বের করার চেষ্টা করছিল। তখন রিচার্ডের জ্ঞান ফিরে আসে। সে বেনকে বলে যে ক্র্যাশ এক্সের সাহায্যে আসনটি কেটে তাকে বাইরে বের করার চেষ্টা করো। ওদিকে প্লেনের মাঝামাঝি অংশে স্যাম জানতে পারে যে লিলি তার আসনে উপস্থিত নেই। আশেপাশে বেশিরভাগ মানুষ গুরুতর আহত ছিল। সে বারবার লিলির নাম ধরে তাকে ডাকতে থাকে। প্লেনের পেছনের অংশ উল্টো হয়ে জলে ভাসছিল। তার ভেতরে ফিন, একজন মানুষ এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জয়ী আটকা পড়েছিলেন। এই সময় লিলি সাঁতরাতে সাঁতরাতে প্লেনের একটি ভাঙা অংশ পর্যন্ত পৌঁছে যায়। তার পায়ে গভীর ক্ষত হয়েছিল এবং ক্রমাগত রক্ত ঝরছিল। ককপিটে বেন এবং পেনি রিচার্ডকে বের করার পুরো চেষ্টা করে, কিন্তু তার পা আসনের নিচে খারাপভাবে আটকা পড়েছিল। উপরন্তু ককপিটের জানালাও যে কোনো সময় ভেঙে যেতে পারত। বেন বুঝতে পারে যে যদি সে রিচার্ডের পা কাটে তবে বেশি রক্তপাত হলে সেখানেই তার মৃত্যু হবে। রিচার্ড এখন বুঝতে পেরেছিল যে তাকে বের করা প্রায় অসম্ভব। সে বেনকে বলে যে ককপিটের দরজা বন্ধ করে এখান থেকে চলে যাও, যাতে জল শুধু ককপিট পর্যন্ত থাকে এবং বাকি অংশে না ছড়ায়। বেন সেখান থেকে বের হতে থাকে। তখন রিচার্ড তাকে রিয়েলিটি চেক করার জন্য স্মরণ করিয়ে দেয়। বাইরে এসে বেন চারপাশের অবস্থা দেখে হতবাক হয়ে যায়। প্লেনের পেছনের অংশ সম্পূর্ণ উল্টো হয়ে জলে আটকা পড়েছিল এবং সেখানে উপস্থিত বেশিরভাগ যাত্রী মারা গিয়েছিল। এই সময় ওয়াশরুমে ফিনের মায়ের জ্ঞান ফিরে আসে। সে কোরার বাবাকেও জাগিয়ে তোলে, কিন্তু যখনই দুজন দরজা খোলে জল দ্রুত গতিতে ভেতরে প্রবেশ করতে থাকে। ওদিকে ককপিটে একা বসে থাকা রিচার্ড শেষবারের মতো তার পরিবারের ছবি দেখে। পরবর্তী মুহূর্তেই ককপিটের জানালা ভেঙে যায় এবং সমুদ্রের জল তাকে সাথে সাথে ভাসিয়ে নিয়ে যায়। প্লেনের পেছনের অংশে বেকি নামের একজন বয়স্ক মহিলাও জীবিত ছিল। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। সেখানে আটকে পড়া সবাই বুঝতে পারে যে জল ক্রমাগত উপরে উঠছে, তাই তাদের কোনো উঁচু জায়গায় পৌঁছাতে হবে। প্রতিটি প্লেনে একটি ইএলটি অর্থাৎ ইমার্জেন্সি লোকেটর ট্রান্সমিটার লাগানো থাকে। এই ডিভাইসটি প্লেনের লোকেশন রেস্কিউ টিমের কাছে পাঠায়, কিন্তু এই সময় ইএলটি প্লেনের মাঝামাঝি অংশে ছিল। এখন বেনকে সেখানে পৌঁছে দেখতে হবে যে এটি নিজে থেকে অ্যাক্টিভ হয়েছে কিনা। বেন সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সেখানে যাবে। সে লাইফ রাফট পেনি এবং কোরার কাছে রেখে দেয়, কিন্তু পেনি জানায় সে আগে একজন ভালো সাঁতারু ছিল। কোরো তাদের সাথে যাওয়ার জন্য জিদ করে, কারণ সে তার বাবা মা এবং ফিনকে খুঁজতে চেয়েছিল। পেনি তাকে সেখানেই থাকতে বলে এবং বোঝায় যে তোমার জুতো সামলে রাখো। এরপর সে নিজে জলে নেমে পড়ে। পেনির যাওয়ার সাথে সাথেই কোরা সমুদ্রে হাঙর দেখতে পায়। সে জোরে জোরে চিৎকার করে পেনিকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু দূরত্ব বেশি হওয়ার কারণে পেনি তার কথা বুঝতে পারে না। বেন সাথে সাথেই লাইফ রাফট জলে নামায় এবং কোরার সাথে পেনির দিকে এগোতে থাকে। ওদিকে প্লেনের উল্টো পড়ে থাকা পেছনের অংশে আটকে পড়া মানুষগুলো শুধুমাত্র একটি এয়ার পকেটের কারণে জীবিত ছিল। যদি তারা বেরোনোর জন্য দরজা খোলে তবে জল ভেতরে ভরে যেত এবং সবার মৃত্যু হতে পারত। অন্যদিকে সমুদ্রে হাঙর ক্রমাগত পেনির কাছে পৌঁছাচ্ছিল। দূর থেকে কোরার আওয়াজ শোনা গেলেও সে বুঝতে পারে না কোরা তাকে কী বিষয়ে সতর্ক করছে।
পরবর্তী মুহূর্তেই হাঙর পেনির ওপর আক্রমণ করে। বেন পুরো শক্তি প্রয়োগ করে পেনিকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। এরপর হাঙর তাদের রাফটেও আক্রমণ করে। বেন তাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে এবং কোনোভাবে তাকে সেখান থেকে দূরে তাড়িয়ে দেয়। ওদিকে প্লেনের মাঝামাঝি অংশে উপস্থিত সব মানুষ ভয়ে একই দিকে জড়ো হয়ে যায়। বেশি ওজন একদিকে আসায় পুরো অংশটি কিছুটা সামনে সরে যায়। এই সময় একজন মহিলা পিছলে জলে পড়ে যায়, কিন্তু সে কোনোভাবে নিজেকে আবার উপরে টেনে নেয়। প্লেনের পেছনের অংশে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জয় ম্যাটের আহত হাতে ব্যান্ডেজ বাঁধছিল। বাকি মানুষ মিলে ভীত ফিনকে শান্ত করার চেষ্টা করে। অন্যদিকে মিড সেকশনে স্যাম সবাইকে বোঝায় যে কিছু মানুষকে আবার জলের দিকে যেতে হবে। প্লেনের এই অংশটি একটি কোরাল রিফের ওপর আটকে ছিল। যদি সব ওজন একই দিকে থাকে তবে পুরো অংশ যে কোনো সময় পিছলে জলে ডুবে যেতে পারত। কিন্তু আমেরিকান খেলোয়াড় হাজ তার কথা মানতে স্পষ্ট অস্বীকার করে। দুজনের মধ্যে আবার বিতর্ক শুরু হয়। এমনকি হাজের কোচও মানে যে স্যাম ঠিক বলছে। জেসি জলের দিকে যেতে রাজি হয়ে যায়, কিন্তু হাজ তখনও তার জায়গা থেকে সরে যেতে প্রস্তুত ছিল না। ওদিকে লিলি যে ভাঙা অংশে দাঁড়িয়েছিল তা ধীরে ধীরে বাকি প্লেন থেকে দূরে সরে যেতে থাকে। পায়ে চোট থাকা সত্ত্বেও সে জলে নেমে পড়ে এবং সাঁতরে মিড সেকশনে পৌঁছানোর চেষ্টা করে। অনেক কষ্টের পর সে সেখানে পৌঁছে যায়। স্যাম তাকে জীবিত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তখনই হঠাৎ একটি হাঙর হাজের কোচের ওপর আক্রমণ করে। জেসি তাকে বাঁচাতে জলে নামে, কিন্তু হাঙর তাকেও নিজের শিকার বানিয়ে ফেলে। এটি দেখে হাজ তার আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে সব দোষ স্যামের ওপর চাপাতে থাকে এবং তার ওপর আক্রমণ করে। তখন বেন সেখানে পৌঁছায় এবং হাজকে টেনে স্যাম থেকে আলাদা করে দেয়। ওদিকে প্লেনের পেছনের অংশে জয় বলে যে সে জলের নিচে সাঁতরে বেরোনোর পথ খুঁজতে পারে, কিন্তু ম্যাট তাকে থামিয়ে দেয়। ম্যাটের একটি হাত ভাঙা ছিল, তবুও সে নিজে যাওয়ার জন্য জিদ করে। বেকিও তাকে মানা করে, কিন্তু ম্যাট কারো কথা শোনে না। সে এক হাতের সাহায্যে জলে নেমে পড়ে এবং প্লেনের নিচ দিয়ে পথ তৈরি করে শেষ পর্যন্ত পৃষ্ঠে পৌঁছে যায়। উপরে আসার সাথে সাথেই সে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখনই সে কিছুটা দূরে কোরার বাবাকে দেখতে পায়, কিন্তু তখনই একটি হাঙ্গর তাদের ওপর আক্রমণ করে এবং তাদের জলের নিচে টেনে নিয়ে যায়। কোরার বাবাকে হাঙ্গরের শিকার হতে দেখে ম্যাট ভয়ে চিৎকার করতে থাকে। ওদিকে মিড সেকশনে বেন বাকি মানুষদের বলে যে তারা সত্যিই খুব ভাগ্যবান। এই প্লেনে মোট 233 জন মানুষ সফর করছিল, কিন্তু এখন শুধুমাত্র 30 জন মানুষ জীবিত ছিল। সেখানে কিছু লাইফ রাফটও উপস্থিত ছিল। বেন সাথে সাথেই ইএলটি অর্থাৎ ইমার্জেন্সি লোকেটার ট্রান্সমিটার খুঁজতে থাকে। অন্যদিকে কুরা তখনও তার বাবা এবং পরিবারকে খুঁজছিল। অনেক চেষ্টার পর বেন ইএলটি খুঁজে পায়। সে তা চালু করে ড্যানকে ধরে রাখতে দেয়। তখন একটি হাঙর দ্রুত কুরার দিকে এগিয়ে যায়। বেন সঠিক সময়ে সেখানে পৌঁছে তাকে বাঁচায়, কিন্তু তাদের সমস্যা তখনও শেষ হয়নি। প্লেনের মিড সেকশনে আবার জল ভরতে শুরু করে। এই বিশৃঙ্খলায় ড্যানের হাত থেকে ইএলটি ছিটকে সমুদ্রে পড়ে যায়। ওদিকে স্যাম একটি সুটকেসের সাহায্যে জলে সাঁতার কাটছিল এবং তার সাথে অজ্ঞান অবস্থায় পড়া হাঁচও ছিল। যখন বেন ড্যানের কাছে ইএলটি যায়, তখন সে জানায় যে ডিভাইসটি জলে পড়ে গেছে। নিজের ভুল স্বীকার করার পরিবর্তে সে উল্টো বেনকে বলে যদি এটা এত গুরুত্বপূর্ণ ছিল তবে নিজে সামলে রাখা উচিত ছিল। এই সময় কুরা দূরে জলে স্যামকে দেখতে পায়। বেন বুঝতে পারে যে এখন তাকে স্যাম এবং হাজকেও বাঁচাতে হবে, কিন্তু তাদের চারপাশে অনেক হাঙ্গর ঘুরছিল। ড্যান সেখানে যেতে স্পষ্ট অস্বীকার করে, কারণ সে নিজের প্রাণ ঝুঁকিতে ফেলতে চায়নি। বিতর্কের সময় ড্যান রেগে বেনকে ঘুষি মারে এবং এই পুরো ধ্বংসের জন্য তাকেই দায়ী করতে থাকে। বেনও তাকে জবাবে মুষ্টাঘাত করে এবং স্পষ্ট বলে দেয় যে তারা দুজন স্যামকে বাঁচাতে যাবে। ড্যান চায় বা না চায় তাকে সাথে চলতেই হবে। কিছুক্ষণ পর বেন এবং ড্যান কোনো ক্রমে স্যাম এবং হাজ পর্যন্ত পৌঁছে যায়। হাঙ্গরও তাদের বেশ কাছে চলে এসেছিল, কিন্তু বেন সঠিক সময়ে দুজনকে রাফট পর্যন্ত নিয়ে আসে। অন্যদিকে প্লেনের উল্টো পড়ে থাকা পেছনের অংশে এখন বেশি সময় থাকা সম্ভব ছিল না। বেকি সেখান থেকে বেরোতে অস্বীকার করে। সে জয়কে বলে যে তুমি ফিনকে নিয়ে এখান থেকে চলে যাও। জয় তাকে প্রতিশ্রুতি দেয় যে সে ফিরে আসবে। এরপর সে ফিনকে সাথে নিয়ে জলের নিচে তৈরি পথ ধরে এগিয়ে যায়। পথে দুজনে ম্যাটের লাশ দেখতে পায়, কিন্তু তারা না থেমে কোনো ক্রমে পৃষ্ঠে পৌঁছে যায়। তাদের কাছে একটি বন্ধ লাইফ রাফটও জলে ভাসছিল। ওদিকে লিলির নজর হঠাৎ আকাশে উড়তে থাকা একটি প্লেনের ওপর পড়ে। সব মানুষ পুরো শক্তি দিয়ে হাত নেড়ে এবং চিৎকার করে সাহায্য চায়, কিন্তু সেই বিমান তাদের দেখতে পায় না এবং সেখান থেকে চলে যায়। এই সময় জয় লাইফ রাফট খুলে দেয়। সে ফিনকে তাতে বসাতে যাচ্ছিল, তখনই হঠাৎ একটি হাঙ্গর তাদের দিকে এগিয়ে আসে। তখন সেখানে উপস্থিত হাঙ্গরগুলো পরস্পরের সাথে লড়াই করতে থাকে। সুযোগ পেয়ে জয় ফিনকে রাফটে তুলে দেয় এবং নিজেও কোনোভাবে উপরে চলে আসে। জয়ের পায়ে গভীর ক্ষত হয়েছিল এবং তা থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। কিছু সেকেন্ডের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। এখন সেই রাফটে ফিন সম্পূর্ণ একা ছিল। সে ভয়ে জোরে জোরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন সে অনুভব করে যে কিছু একটা নিচ থেকে রাফটে আঘাত করছে। সে নিচে তাকায়, তখন একটি হাঙর বারবার রাফটের সাথে ধাক্কা খাচ্ছিল।
পরবর্তী আঘাতের সাথে ফিন তার ভারসাম্য হারিয়ে ফেলে এবং রাফটের কিনারায় ঝুলে পড়ে। ওদিকে প্লেনের পেছনের অংশে জল এখন বেকির গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তার নিজের নাতনির কথা মনে পড়তে থাকে। সে ঈশ্বরের কাছে শুধু এই প্রার্থনা করে যে তার নাতনি সবসময় সুখী থাকুক। এই সময় আকাশে একটি রেস্কিউ হেলিকপ্টার দেখা যায়। রেস্কিউ টিম পাশে উপস্থিত একটি চীনা ফিশিং শিপের সাথেও যোগাযোগ করে এবং তাদের জানায় যে সমুদ্রে একটি প্লেন ক্র্যাশ হয়েছে। তারা জাহাজের লোকদের দ্রুত সেখানে পৌঁছাতে বলে। সেখানে রাফটে বসে থাকা হাচের নজর স্যামের ওপর পড়ে, যে বারবার লিলির দিকে তাকাচ্ছিল। হাচ তাকে বলে যে এখন গিয়ে তোমার মনের কথা লিলিকে বলে ফেলো, কিন্তু স্যাম উত্তর দেয় সে তা করতে পারে না, কারণ তাদের টিমে খেলোয়াড়দের পরস্পর ডেট করার অনুমতি নেই। এই কথা শুনে হাচ হেসে বলে যে এত বড় ধ্বংসযজ্ঞের পরও কে এই নিয়মগুলোর পরোয়া করবে। এখন পর্যন্ত কোরার মনে হতে শুরু করেছিল যে হয়তো তার পরিবারের কেউই জীবিত নেই। তার বাবার বলা কথা মনে পড়ে। তিনি তাকে বলেছিলেন সে যেন ফিনের দেখাশোনা করে, কিন্তু কোরা তা করতে পারেনি। ফিন তখনও মাত্র 7 বছরের বাচ্চা ছিল এবং এই কথা ভেবে কোরা নিজেকে দোষ দিতে থাকে। বেন তাকে বোঝায় এবং জানায় যে তার ছেলেও 7 বছরের। এরপর সে কোরাকে তার ছেলের একটি পুরনো ছবি দেখায়। তখন দূর থেকে রেস্কিউ হেলিকপ্টার তাদের দিকে আসতে দেখা যায়। তাকে দেখে সবার মুখে আবার আশা ফিরে আসে। হেলিকপ্টার থেকে একজন রেস্কিউ সুইমারকে দড়ির সাহায্যে নিচে নামানো হয়, কিন্তু বেন সমুদ্রে উপস্থিত হাঙর দেখে জোরে জোরে চিৎকার করে নিচে এসো না। হেলিকপ্টারে উপস্থিত লোকেরা তার সতর্কবার্তা বুঝতে পারে না। রেস্কিউ সুইমার যখন জলে নামে, একটি হাঙর তার উপর আক্রমণ করে। হেলিকপ্টারওয়ালারা তাকে সাথে সাথেই উপরে তোলার চেষ্টা করে, কিন্তু তখনই হাঙর জল থেকে লাফিয়ে তাকে তার চোয়ালে ধরে ফেলে। রেস্কিউ সুইমারের সাথে সংযুক্ত দড়ি তখনও হেলিকপ্টারের সাথে বাঁধা ছিল। হাঙরের টানের কারণে হেলিকপ্টারের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং কিছু সেকেন্ডের মধ্যেই তা ঘুরতে ঘুরতে সমুদ্রে পড়ে যায়। হেলিকপ্টারের সংঘর্ষের ফলে পাশে উপস্থিত লাইফ রাফটও উল্টে যায়। ফলে সব মানুষ জলে পড়ে যায় এবং নিজেদের প্রাণ বাঁচাতে আবার রাফটে ওঠার চেষ্টা করতে থাকে। এই সময় ড্যান নিজেকে বাঁচাতে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ধাক্কা দিয়ে দেয়। সে সোজা সমুদ্রে পড়ে যায় এবং পরবর্তী মুহূর্তেই হাঙর তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন সেখানে একটি চীনা ফিশিং শিপ পৌঁছে যায়, কিন্তু জাহাজটি তাদের খুব কাছে আসতে পারেনি, কারণ মাঝখানে কোরাল রিফ ছিল এবং সেখানে জলের গভীরতা অনেক কম ছিল। তাই বেঁচে যাওয়া মানুষদের নিজেদেরই রাফটের সাহায্যে জাহাজ পর্যন্ত পৌঁছাতে হবে। কিন্তু সমস্যা ছিল যে তাদের রাফটে কোনো প্যাডেল উপস্থিত ছিল না। তখন বেন জানতে পারে যে কোরা রাফটে নেই। সে কিছু দূরত্বে প্লেনের একটি ভাঙা অংশে একা দাঁড়িয়েছিল। বেন দেরি না করে জলে নামে এবং তার দিকে সাঁতরাতে থাকে, কিন্তু একটি হাঙরও ক্রমাগত তার পেছনে আসছিল। কোনোভাবে বেন কোরার কাছে পৌঁছে যায় এবং তাকে সাথে চলতে বলে, কিন্তু কোরা সেখান থেকে যেতে অস্বীকার করে। সে কাঁদতে কাঁদতে বলে যে আমার ড্যাডি এখানেই কোথাও আছেন এবং আমি তাদের ছেড়ে যাব না। বেন তাকে বোঝায় যে আমরা তাদের ছেড়ে যাচ্ছি না, আমাদের শুধু এখান থেকে বেরোনোর জন্য আমাদের পথ একটু বদলাতে হবে। এরপর বেন কোরাকে নিজের শরীরের সাথে বেঁধে ফেলে এবং তাকে নিয়ে জাহাজের দিকে এগোতে থাকে। কিন্তু সমুদ্রে চারদিকে হাঙর ঘুরছিল। এটি দেখে চীনা জেলেরা একটি কৌশল ভাবে। তারা জাহাজে রাখা তাদের সব মাছ সমুদ্রে ফেলে দেয়। মাছের গন্ধ পেয়ে বেশিরভাগ হাঙর সেই দিকে চলে যায়, কিন্তু তাদের মধ্যে কয়েকটি তখনও বেন এবং কোরার পেছন করছিল। তখন বেন তার ফ্লেয়ার গান বের করে এবং কাছে আসা একটি হাঙরের ওপর গুলি চালায়। এর ফলে বাকি হাঙরও তাদের পথ বদলে মাছের দিকে চলে যায়। ওদিকে ড্যান জলে ভাসতে থাকা সিগারেটের একটি প্যাকেট দেখতে পায়। সে তা তুলে নেয় এবং রাফটের কিনারায় বসে সিগারেট খেতে থাকে, যেন কিছুই হয়নি। কিন্তু পরবর্তী মুহূর্তেই একটি হাঙর হঠাৎ জল থেকে উঠে আসে এবং ড্যানকে টেনে সমুদ্রের ভেতরে নিয়ে যায়। সেখানে উপস্থিত লোকদের তার মৃত্যু নিয়ে ভাবার সময়ও ছিল না। সবাই নিজেদের প্রাণ বাঁচিয়ে জাহাজ পর্যন্ত পৌঁছাতে ব্যস্ত ছিল। শেষ পর্যন্ত বাকি বেঁচে যাওয়া মানুষদের নিরাপদে জাহাজে তুলে নেওয়া হয়। কিছুক্ষণ পর স্যাম লিলির কাছে যায়। সে বলে সে তার চিঠি কখনো পড়েনি এবং এখন তা হয়তো সমুদ্রের গভীরে কোথাও হারিয়ে গেছে। কিন্তু লিলি হেসে বলে সে ভালো করেই জানে স্যাম তার চিঠি পড়ে ফেলেছিল। সে শুধু টিমের নিয়মের কারণে তার আবেগ লুকিয়ে রেখেছিল। এই কথা শুনে স্যামও হেসে দেয় এবং লিলির কপালে চুমু খায়। এরপর বেন কোরার কাছে আসে। তখন সবার ফোনে আবার নেটওয়ার্ক আসতে শুরু করে। কোরা সাথে সাথেই বেনের ফোন চায় এবং ফিনের কাপড়ে লাগানো জিপিএস ট্র্যাকারের লোকেশন চেক করে। ট্র্যাকার তখনও কাজ করছিল। লোকেশন পেয়ে সাথে সাথেই জাহাজটিকে সেই দিকে নিয়ে যাওয়া হয়। কিছু দূরত্বে তাদের একটি লাইফ রাফট দেখা যায়, যাতে জয়ী অজ্ঞান অবস্থায় পড়েছিল। যখন তারা তার কাছে পৌঁছায় তখন কিছুক্ষণ পর জয়ীর জ্ঞান ফিরে আসে। তারপর সে তার পাশে শুয়ে থাকা ফিনের দিকে ইশারা করে। ফিনকে জীবিত দেখে কোরার চোখে আনন্দের অশ্রু চলে আসে। দুই ভাই বোন একে অপরের কাছে আসে।
কুরা তার আগের আচরণের জন্য ক্ষমা চায় এবং তাকে জড়িয়ে ধরে। ওদিকে বেন তার স্ত্রীকে ফোন করে এবং তারপর তার 7 বছরের ছেলের সাথে কথা বলে, যে ক্যান্সারের মতো গুরুতর রোগের সাথে লড়াই করছিল। বেন তার ছেলেকে শুধু এতটুকু বলে, আমি বাড়ি ফিরে আসছি। এই আবেগময় মুহূর্তের সাথে মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন এবং এমনই অসাধারণ সিনেমার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।